এক বাসায় এক রুমে প্রায় 11টা দিন কাটাইছি শুধু শুকনা খাবার খেয়ে। ইন্টার পরীক্ষাতে আমি ফেল করেছিলাম। তোমাদের বের হবে না, তোমাদেরকে ধরলে গুম করে দিবে তারা। তুমি রিটার্ন একটা তৈরি করতে অনেক দিন লেগেছে। আমি ঢুকতে গেলাম, মায়ের কাছে কখনো সালাম দিতে পারি নাই, মায়ের কাছে দেখা করতে যেতে পারতাম না। আমার ছোট বাচ্চা আমার বুকে গিয়ে এমনভাবে গালিগালাজ করেছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন, সাধারণ সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি। আমার আসলে রাজনীতি শুরু এক প্রকার স্কুল লাইফ থেকে, যখন আমাদের জন্মস্থান এই রাজশাহী মহানগরীর 11 নম্বর ওয়ার্ড সিটি কলেজের পাশে। মানে আমরা তো থেকেই দেখে এসেছি এই অঞ্চলে ম্যাক্সিমাম সবাই জাতীয়তাবাদী দল, জিয়াউর রহমানের আদর্শে তারা উদ্বুদ্ধ হয়ে এখানে দল করতেন। আমরা স্কুলে অনেক সময় দেখেছি, ছোট ছিলাম, 90 আন্দোলনে আমাদের রাজশাহীতে এখানে যখনই এই স্বৈরাচার বিরোধী আন্দোলন, এরশাদের পতনের জন্য যখন আন্দোলন করত, সেই সময় আমাদের বাসায় এই দিক দিয়ে সবাই দৌড়াদৌড়ি করত। পুলিশ তাদেরকে তাড়া করছে, তারা দৌড় মারছে। আমরা একবার খেলতে খেলতে আমরা দৌড় মারতাম। তো বড় ভাইরা ওই ছোট ছোট ঢাল থেকে না পুলিশদেরকে ইট পাটকেল ছুটতেন, আমরা ওনাদেরকে আগে টাগে দিতাম। অনেক সময় আমাদেরকে বলতো দে। তো যাই হোক, তখন ওইভাবে রাজনীতি বুঝি নাই, তখন ক্লাস 10-9 পড়ি। আমি 95-এ আমার সিটি কলেজের পদার্পণ। সিটি কলেজে আসার পর আমাদের বড় ভাইরা যারা ছিলেন ছাত্র রাজনীতি করতেন, সে সমস্ত বড় ভাইরা গিয়ে ক্লাসে, সিটি কলেজে একটি চর্চা ছিল, ছাত্র দলের ভাইরা এসে আমাদেরকে ফুল দিয়েছেন, আমাদের রজনীগন্ধার স্টিক দিয়ে তারা বরণ করে নিয়েছেন, একটি পেন দিয়েছিলেন, স্টিক, কলম আর একটি ডায়েরি, মানে ছোট্ট প্যাটের ডায়েরি। সেটি আমাদেরকে দিয়ে আমরা ছাত্র দলে যোগদান করি। তার এক সপ্তাহ পরে ক্লাস কমিটির নির্বাচন হবে, ছাত্র দলের নেতৃত্ব কে দিবে। আমি স্কাউট করতাম স্কুলে, তখন আমি ক্যাপ্টেন ছিলাম। ইন্টার স্কুল খেলেছি, তখন আল্লাহ ক্যাপ্টেন করেছে। ক্লাসরুমেও ক্যাপ্টেন ছিলাম। আমাকে কলেজে আসার পরেও ক্লাসের সবাই, আমাদের যারা আমরা একসাথে পড়াশোনা করতাম, অনেক বন্ধু বান্ধব, তারা সবাই মনে করতেন যে আমার নেতৃত্বটা ভালো। তারা আমাকে উৎসাহ দিলেন যে তুমি দাঁড়াও। তা আলহামদুলিল্লাহ তখন ভোটাভুটি হয়েছিল। আমি সর্বোচ্চ ভোট পেয়ে আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম ক্লাস কমিটির। আমি ক্লাস কমিটির পরই আমরা যখন সেকেন্ড ইয়ারে উঠলাম, সিটি কলেজে 96-এ ছাত্র সংসদ একটি নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে তখন দাঁড়াইছিল বিপ্লব আর হলো মিলন পরিষদের। এই বিপ্লব মিলন পরিষদে আমি তখন ক্লাসের সবাই আমাদেরকে, তখন সেকেন্ড ইয়ার যেহেতু, সংসদে পূর্ণাঙ্গ সম্পাদক হওয়া যায়, আর ফার্স্ট ইয়ারে সহসম্পাদক হয়। যেহেতু ডিগ্রি বেসিক্যালি তখন অনার্স নতুন হয়েছে, 2-1টা সাবজেক্ট এসছে সিটি কলেজে। আমাকে সেই সময় সর্বোচ্চ যেটি সংসদের ভালো জায়গা, ক্রীড়া সম্পাদক আমাকে মনোনীত করেছিলাম। ক্রীড়া সম্পাদক মনোনীত হওয়ার পরে আমি ক্রীড়া সম্পাদক হলাম, ঘোষণা হলো। পরের দিন এসে আমার বড় ভাইরা সবাই আমাকে খুব বোঝাচ্ছে যে ছাত্র দলের অন্য কোনো প্যানেল জমা দেয়নি, স্বতন্ত্র প্যানেল জমা দিচ্ছে, বিপ্লব রায়ের আগে ফেল করেছে, তো তুমি একটু তোমার পদটা ছাড়তে হবে। এখন আমি কেন পদ ছাড়বো? আমি তো, আমাকে তো সবাই মনোনীত করলেন, আপনারা সব ঘোষণা দিলেন, আমি কেন পদ ছাড়বো? আমাকে আমার পাড়ার আমাদের অনেকজন আমার ভাইরা রয়েছেন, অনেক অভিভাবকরা যারা বিএনপি করতেন, তিনারাও এক প্রকার আমার প্রতি একটা প্রেশার দিতে লাগলেন যে যারা স্বতন্ত্র প্যানেল দিয়েছে, সেই স্বতন্ত্র প্যানেলকে কনভিন্স করতে হলে পারে তারা চেয়েছে যে তাদের ক্রীড়া সম্পাদক পদ আর কিছু তাদের সহযোগিতার দরকার, অন্য কোনো পদ নেবে না, তারা ক্রীড়া সম্পাদক পদই নেবে। তাদের পক্ষ থেকে একজনকে দিতে হবে ক্রীড়া সম্পাদক পদ, তাহলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্ণ প্যানেল জিতে যাবে।
সবাই আমাকে, আমি খুব কান্নাকাটি করছি যে আমি এত কষ্ট করলাম, আমাকে সবাই চাইলো পদটা আমাকে দিয়ে দিতে হবে। তো আমার মা হেলথে চাকরি করতেন, আমার মা বিধবা মানুষ। আমি আমার অনেকের সাথে কথা বললাম যে সবাই শত্রুতা করছে আমাকে, সবাই কলেজে অপমান অপদস্থ করবে নিজেদের মধ্যে, আমি কি করি? তারপর আবার একজন বলল যে দেখো, দলের এই সময়ে তোমার যদি ত্যাগে তোমাদের পূর্ণ প্যানেল ছাত্রদল জয়ী হয়, তাহলে তো তুমি জয়ী হওয়া। আমার কথাটা খুব ভালো লেগেছে যে তাই তো, আমি যদি বিসর্জন দিয়ে দলটা যদি সেখানে দাঁড় হয়, আর এই দলে যিনি ভিপি তিনি 2-3 বার ফেল করেছে, তিনার একটা জীবনের স্বপ্ন তিনি কিছু একটা হবে, আমার তো অনেক বয়স আছে। আমি সেই অ্যাঙ্গিকে মনে হয়েছে পরবর্তী আমি ডেকে বলেছি ঠিক আছে, আমি তখন সই করে দিয়েছি, আমি উইথড্র করে নিয়েছি। কিন্তু মনে একটু আঘাত ছিল যে আমি সিটি কলেজে আমি একদিন ভিপিজিএস হব, এটা আমার নিজের মনে একটি এক প্রকার প্রতিজ্ঞা করেছি যে আমি এত সবাই আমার মাঝে আমার সাপোর্টার ছিল, আমি অনেক ভোটে পাশ করতাম, সেখানে আমি কিছু করতে পারলাম না। আমার যে পদটা আমাকে দেওয়া হয়েছিল তিনারা সেটাও নিয়ে নিলেন। আলহামদুলিল্লাহ সেইবারে খুব মন খারাপ, ইন্টার পরীক্ষাতে আমি উত্তীর্ণ হতে পারলাম না, আমি ফেল করেছিলাম। পরের বছর আবার নিজেকে ঘুরে দাঁড় করালাম, সিটি কলেজে গিয়ে স্লোগান দিতাম, পিছে পিছে সব ছাত্রদের সাথে থাকতাম, সকালে উঠে যেতাম, পরিশ্রম করতাম। আম্মু খুব মন খারাপ করলো, আমার বাবা নাই, মারা গেছে। রেজাল্ট খারাপ করার পর আম্মু বুঝালো, আমার ছোট বোন ছিল, সে বুঝিয়েছে আমাকে। আমার সেই সময় থেকে আমার ওয়াইফ, যে তার সাথে আমার একটু পরিচিত চেনা জানা, সেও আমাকে কাছে সবসময় বোঝাতো, সহযোগিতা করতো। আমি তখন নিজেকে গুছিয়ে নিয়ে আবার তৈরি হলাম যে না, আমাকে ভেঙে পড়া যাবে না। সিটি কলেজে আমি যে 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 নিজে নিজে, তখন আবার ছাত্রদল একটা কমিটি হলো, বিপুল হলো প্রেসিডেন্ট, হীরা আমার একটা বন্ধু, ও হলো সেক্রেটারি, আমাকে ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি পদ দিয়েছে। তো বিবি হওয়ার পর বিপুল ভাই তখন আস্তে আস্তে সে কম সময় দিতে লাগলো কলেজে। তখন আমার বন্ধু হীরা এবং আমাদের আরেক ভাই আছে আমার আবু নাম, তারা আমরা তখন সিটি কলেজের রাজনীতিটা এক প্রকারে কন্ট্রোলিং করার জন্য আমি তারপরে ইন্টার পাস করি। করার পর আমি বিভিন্ন প্রতিষ্ঠানে সুযোগ ছিল, পরীক্ষা দিয়েছি। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে আমি সোশ্যাল সায়েন্সে আমি চান্স পেয়েছিলাম, কিন্তু আমি এখানে ইকোনমিক্সে পাস করতে 2টি সাবজেক্ট ছিল সিটি কলেজে, আমি আবার সেখানে ভর্তি হই, ওখানে না গিয়ে যে আমি এখানে কিছু একটা হব। তার মাঝে আন্দোলন চলছে, যখন 95 পর থেকে তো বিরোধী দল, এ তো বিএনপি ক্ষমতা না, তখন আওয়ামী লীগ ক্ষমতায়। তারপরেও এখানে মেয়র ছিলেন, এমপিরা ছিলেন বিএনপির। আমরা সেইভাবে সবার সাথে যোগাযোগ করে আমি রাজনীতিটাকে সিটি কলেজে আমি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক পরিশ্রম দিলাম। রাজশাহী কলেজ, সিটি কলেজ, নিউ ডিগ্রি কলেজ, এই কলেজ তিনটি খুবই একটি এই মহানগরের গুরুত্বপূর্ণ জায়গা। এই সরকারি প্রতিষ্ঠানে অনেক ছাত্রছাত্রী এখানে, সেই জন্যই কলেজ তিনটিকে প্রাধান্য দেওয়া হতো। তো আমাদের মহানগরের ভাইরা রাজশাহী কলেজে সিলেকশন করে দিল, ডিগ্রি কলেজে সিলেকশন করে দিল, মহানগরের ওই কলেজের নেতা কে হবে, অন্যান্য পলিটেকনিকে সিলেকশন করে দিল। কিন্তু সিটি কলেজে গিয়ে আর নেতা সিলেকশন করে না তারা। সিটি কলেজে মহানগরে যারা সেই সময় তাৎক্ষণিক আমাদের নেতারা ছিলেন, তিনারা এই সিটি কলেজে, আমাদের এখানে মহানগর কেন্দ্রিক এই অঞ্চলে অনেক নেতারা থাকে, তাদের বিভিন্ন তদবির থাকে। এই সিটি কলেজ ক্যাম্পাসে তখন তারা নির্ণয় করতে পারছে না কে নেতা হবে, তাদের কাছে এত তদবির। তো তিনারা সেফ থাকার জন্য মহানগরের নেতারা তারা এখানে নির্বাচন কেন্দ্রিক ভোটার তৈরি করেছে। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, অনার্স, ডিগ্রি, প্রায় 700 ভোটার তারা সিলেকশন করেছে। তার মধ্যে 100 ভোট ভাবছে, আমাদের 600 কিছু প্লাস
আমাদের সিটি কলেজে ভোটার ছিল ছাত্র দলের, তারা 10 দিন সময় দিলেন আমাদেরকে। এই 10 দিন ওয়ার্ক করেছি। তখন আমি সেক্রেটারি ক্যান্ডিডেট দাঁড় হয়েছিলাম ছাত্র দলের পক্ষ থেকে। আমার সাথে আমার প্রতিযোগিতা আমাদের পাড়ার, আমাদের এই রাজহাতারি ছোট ভাই, সে ফার্স্ট ইয়ারে কেবল পড়ে। কিন্তু সিটি কলেজে একটি কালচার ছিল যে ফার্স্ট ইয়ার হোক কিংবা ডিগ্রি হোক কিংবা অনার্স হোক, যেই হোক এখানে ওপেন, তারা মহানগর এই কলেজে প্রেসিডেন্ট সেক্রেটারি হতে পারবে। এই ধারাবাহিকতায় আমি তখন অনার্স ডিগ্রি পড়ি, অথচ সে ফার্স্ট ইয়ার পড়ে। তার একটা অনেক বন্ধু বান্ধব আছে, তার সাথে আমি কীভাবে জয়ী হব? আমি দিন রাত্রি, তখন ওই হীরা আমার বন্ধু, ও আমাকে একটা মোটরসাইকেল, আব্দুল্লাহ ভাই ছিল, সে আমাকে মোটরসাইকেলটা দিয়ে হেল্প করেছিল। আমি তার মোটরসাইকেল নিয়ে রাতের পর রাত, দিনের পর দিন প্রত্যেকটা সাবজেক্টের ছেলেদের কাছে গিয়ে 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 গিয়ে, আমার কিছু বন্ধু ছিল ক্লাসমেট যারা আমার সঙ্গ ছিল, তারা আমাদেরকে, আমার পাড়ার কিন্তু বন্ধু, তারা আমার দুঃসময় সবসময় আমার কাছে থেকেছে। বেশ করে এখানে আমাদের এই পাড়ার আমার বন্ধুরা আমার কখনো ফেলে যায়নি, এখনও তারা আছে। সেই ফ্রেন্ড সার্কেল আমাকে সময় দিয়েছে। আল্লাহ রাব্বিল আলামিন, আমি সভাপতি, সেক্রেটারি যারাই দাঁড়িয়েছিল, সবচেয়ে বেশি ভোটে আমি ছাত্রদল এই সিটি কলেজের সেক্রেটারি নির্বাচিত হয়েছিলাম। সেক্রেটারি নির্বাচিত হওয়ার পরে তার কিছুদিন পরে সিটি কলেজ ছাত্র সংসদের জন্য আমরা দাবি করেছিলাম। আমার স্বপ্ন ছিল আমি সেক্রেটারি হওয়ার পরে আল্লাহ রাব্বিল আলামিন 2001 সালে বাংলাদেশের জনগণ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠভাবে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন হলো। এই বিএনপি সরকার গঠন করার পরে এই ফাঁকে আবার আমাদের মিনু ভাইয়ের ভোটে মেয়র নির্বাচন। এই মেয়র নির্বাচন আমরা আমাদের কলেজ থেকে নিজেরা আমরা পোস্টার মারা, পোস্টার তৈরি করা, দিন রাত্রি খেলে তার জন্য আমাদের তাকে জয়ী করা বিএনপির পক্ষ থেকে, এগুলো কাজ করে বেড়াতাম। রাতে আমি নিজে পোস্টার মারতাম, ওয়াল লিখতাম। তো দল ক্ষমতায় আসলো আলহামদুলিল্লাহ। 2001 সালে বিএনপি সরকার গঠন করেছে। আমাদের মরহুমা, আমাদের নেত্রী, আমাদের মা, গণতন্ত্রের মা, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। ঠিক সেই মতে 2001 সালের পরে, তার আগে থেকেই আমাদের পার্টির বর্তমান চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কিন্তু অনেক আগে থেকেই দলের সাথে সম্পৃক্ত ছিলেন। ম্যাডামের নির্বাচনের সময়ও 86-তে তিনি কিন্তু পোস্টার লাগিয়েছেন, বিভিন্ন সময় তিনি কিন্তু কাজ করেছেন। তো আমরা 2001 সালে আমাদের ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেছে। ছাত্র সংসদ নির্বাচনে আমরা পূর্ণ প্যানেলে, আমি জিএস হিসাবে সেই সময় সিলেকশন আমাদের বিজয়ী হয়েছে ছাত্রদলের প্যানেল। আর তারই 2-1 মাস পরেই ফেব্রুয়ারি মাসের দিকে 2002 সালে, মার্চের প্রথমে ফেব্রুয়ারির শেষের দিকে সারা বাংলাদেশে আমাদের শাহাবুদ্দিন লালটু ভাইকে দিয়ে, তখন তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের 64টি জেলা এবং প্রাইভেট, মানে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, এই মেয়ে প্রায় 84টা ইউনিটকে তিনি নতুনভাবে ঢেলে সাজিয়েছিলেন। সেই ঢেলে সাজানোর মধ্যে রাজশাহী মহানগরে তখন আমি সাধারণ সম্পাদক সিলেকশন হয়েছিলাম। আমার সৌভাগ্য হয়েছিল 2002 সালে আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক, বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সফরে আমরা সারা বাংলাদেশের সেই ছাত্রনেতা থেকে নিয়ে সভাপতি, সাধারণ সম্পাদক নিয়ে কক্সবাজার সম্মেলনে তিনি আমাদেরকে নিয়ে গেছিলেন। এবং আমাদের যে বিএনপির প্রতিষ্ঠাতা, যিনি বহুদলের গণতন্ত্র প্রবক্তা ছিলেন, সার্কের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যেমন তিনি দল গোছানোর জন্য ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে নিয়ে বাংলাদেশের সম্ভাবনাময় জায়গাগুলো, আমাদের প্রকৃতি যে এত সৌন্দর্য জিনিস রয়েছে, আমরা যে বিশ্বের দরবারে আমাদেরকে নিয়ে একটি নতুন সম্ভাবনা দেশ হিসেবে গড়ে তুলতে পারবে, ঠিক সেইভাবেই কিন্তু জিয়াউর রহমান এই বাংলাদেশের শিক্ষিত ছাত্র সমাজকে নিয়ে, ছাত্র দলের নেতাদেরকে নিয়ে তিনি কিন্তু সেন্ট মার্টিনে গেছিলেন, সফর করেছিলেন। তিনারই ধারাবাহিকতা আমাদের পার্টির চেয়ারম্যান, বিএনপির মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানেরও সেই সফরটা আমাদেরকে দেখিয়েছিলেন। আমাদের সেখান থেকে আমাদের উৎসাহ হয়েছিল, আমাদের একটি উদ্দীপনা এসেছিল, দেশের জন্য কাজ করার জন্য আমাদের আরও আগ্রহ বেড়েছিল। তা আমাদের প্রিয় নেতার সান্নিধ্যে তখন আমরা আসতে পেরেছিলাম। আমাদের সারা বাংলাদেশে সেই সময়
গোল্ডেন তিনি কার্ড দিয়েছিলেন। আমি সারা বাংলাদেশের সর্বকনিষ্ঠ সাধারণ সম্পাদক ছিলাম। তিনি আমার এক বক্তব্যতে টিএসসিতে আমি বলেছিলাম, সেই সময় দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির জন্য আমি একটি বক্তব্য রেখেছিলাম যে খাদ্য স্বয়ংসম্পন্ন করার জন্য কি করা উচিত এবং আমাদের বর্তমান সরকারকে কী করণীয় দরকার। সেই বক্তব্য শোনার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি আমার পরিচয় চেয়েছিলেন। তিনি আমাকে বলেছিলেন তুমি ভালোভাবে কাজ করো। আর তিনি বলেছিলেন বক্তব্যের মাধ্যম দিয়ে যে আমরা যে সমস্ত ছাত্ররা সেই গোল্ডেন কার্ড পেয়েছি এটি আমাদেরকে তিনি এটি হেফাজতে রাখতে বলেছিলেন। আমার কাছে এখনও সেই গোল্ডেন কার্ড রয়েছে, যে এইটি তোমাদেরকে দিলাম, এটি যেমন সোনার মতো চকচক, ঠিক তোমাদের মন মানসিকতা এবং এই সমাজের জন্য তোমরা এরকম দাগ লাগতে দেবে না। চকচক থেকেই মানুষের সেবা করে, দেশের সেবা করে, দলের কাজ করার জন্য তোমরা এটি যত্ন সহকারে রাখবা। তো আমার আসলে সেই জায়গাটা ভোলার নয়। আমরা সে থেকে মনের মাঝে আবেগ ধরে রেখেছিলাম। 2002-এর পরে আমরা আস্তে আস্তে দলের, আপনারা দেখেছেন, সকল বিদেশি ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আমাদের দলের সেই সময় গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য বেগম খালেদা জিয়া কিন্তু দলের আরেকবার 111-এর যে ষড়যন্ত্র তৈরি করেছিল, আমাদের দলের মধ্যে থেকে কিছু সংখ্যক লোভী নেতারা তারা আমাদের নেতাদের সাথে প্রতারণা করে আমাদের যে রাষ্ট্রপতি ছিল রিয়াজউদ্দিন আহমেদ তিনাকে কলুষিত করে ভয় দেখিয়ে, এবং আমাদের দলের কিছু যারা আপনারা জানেন, বিশেষ করে সেই সময় মান্নান ভূঁইয়া সহ সংস্কারপন্থী নামে কিছু দল ভাঙার জন্য ষড়যন্ত্র করেছিল। সেই সময় থেকে আমরা দায়িত্ব ছিলাম, অনেকেই তারা দায়িত্ব পালন করতে চাই নাই, দূরে সরে গেছেন, কিন্তু আমরা কিন্তু দায়িত্বের অবহেলা করি নাই। সাধারণ সম্পাদক থেকে দীর্ঘ 8 সালে নির্বাচনের পরেও আমি দায়িত্ব পালন করে গেছি, দলের সাথে কখনো পিছে হটি নাই। আমি যাদেরকে নেতা হিসেবে, আমার কর্মী হিসাবে, সহযোগী হিসেবে যাদেরকে আন্দোলন সংগ্রাম করেছিলাম, আলহামদুলিল্লাহ তারা এখন কিন্তু বিভিন্ন সংগঠনে রয়েছে। রাজশাহীতে তারা নেতৃত্ব দিচ্ছে, ছাত্র দলে, যুব দলে, এমনকি মূল দলে অনেকজন আছে যারা আমার সাথে এই দলের সাথে সম্পৃক্ত কাজ করেছে, দল মূল্যায়ন করেছে। না, আসলে ঘটনা তো অবশ্যই আছে। আমার খুব মনে পড়ে আমার ফ্যামিলি, আমি তখন বিয়ে করেছি, আমার ছোট বাচ্চা, বিশেষ করে 8-এর পরে যে 13 সালের নির্বাচনে, তখন নতুন গুম করা আমাদের পূর্বের যেই সরকার ছিল খুনি হাসিনার সরকার, সেই সরকার রাষ্ট্রযন্ত্রকে দিয়ে ব্যবহার করে নেতাকর্মীকে তারা গুম করা শুরু করেছিল। আমরা পেপার পত্রিকায় সমস্ত লিস্ট দেখলাম। সেই সময় আমি ছাত্রদলের নতুন সভাপতি হয়েছি। সভাপতি দায়িত্ব পাওয়ার পরে তখন নির্বাচন আমরা বয়কট করেছি বিএনপি। সেই নির্বাচন বয়কটে আমাদেরকে তারা এমনভাবে খুঁজে বেড়াচ্ছে নেতাদেরকে, আমরা খাবার পাচ্ছি না। এমন একটা বাসায় আছি, পরিচিত বাসা, টাকা আছে, খাবার নাই, নিয়ে গিয়ে যে নিচে গিয়ে যে কিছু খাবার কিনব সেই সুযোগ নাই। মানে গেলে তো দেখবে যে আমরা আছি, কেউ তো কাউকে ধরে দিতে পারে। এক বাসায় এক রুমে প্রায় 11টা দিন কাটাইছি শুধু শুকনা খাবার খেয়ে, আমরা খাবারও পাই নাই। তখন মনে হয়েছে যে দলে এত কষ্ট করে এই দলটা করছে আমার সেই সময় পরিবার, তাদের সাথে দেখা করতে পারিনি। ছোট মাসুম বাচ্চা, তাকে আমি কখনো ঠিকমতো তার খোঁজ খবর নিতে পারি নাই। যোগাযোগের ব্যবস্থা এমনভাবে ছিল, সে সময় নেটের আবির্ভাব কম হয়েছে, সিটিসেল মোবাইল ছিল। আমরা সেই মোবাইলের 2001 সালের কথা বলছি, সেটা 13 সালে গিয়ে আবার আমরা যোগাযোগ ব্যবস্থার চেষ্টা করেছিলাম। একটি স্মরণীয় ঘটনা, ম্যাডাম আমাকে যেভাবেই হোক, মরহুমা বেগম খালেদা জিয়া আমাকে বের করেছে। ম্যাডামের সিকিউরিটি তখন এনাম ছিল পাবনার,
আমাদের নেতা, যুবদলের সাবেক সভাপতি, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ভাই, তিনারা আমাকে খুঁজে বের করে ম্যাডামের সাথে আমার কথা বলে। ম্যাডাম শুনেই আমাকে সালাম দিয়ে বলছে যে তোমরা কোথায়? না ম্যাডাম আমি সেফে আছি। বলছে তোমরা সেফেই থাকবা, তোমাদের বের হবে না, তোমাদেরকে ধরলে গুম করে দিবে তারা, তোমাদের অঙ্গহানি ক্ষতি করে দিবে। তুমি তোমার নেতাকর্মীকে দিয়ে যতটুকু পারবা আন্দোলন চালাই যাও, কিন্তু তুমি সেফ থাকো। তুমি রিটার্ন একটা তৈরি করতে অনেক দিন লেগেছে, তুমি নষ্ট হয়ে গেলে আর একটা রিটার্ন তৈরি করতে কষ্ট হবে, কিংবা তোমার পরিবারও ক্ষতিগ্রস্ত হবে। মানে এই জিনিসটা শোনার পরে আসলে আমার এটা মা যেভাবে মানে আগলে রাখে সন্তানকে, পরামর্শ দেয়, সে পরামর্শ আমাদের ম্যাডাম দিয়েছিলেন। আমাদের নেতা এই যে আন্দোলনের বিগত সরকারের সময় 13 সালের নির্বাচনের পরে পরবর্তীতে আবার আমরা ছাত্র দলের বিভাগের আমাকে দায়িত্ব দিয়েছে, ভাইস প্রেসিডেন্ট ছিলাম। ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন যুব দলের কমিটি হয়েছে নতুন রাজশাহীতে, সেই কমিটি আমাকে সাংগঠনিক সম্পাদক দায়িত্ব দিয়েছিলেন। তখন মজ্জব হোসেন আলাল ভাই এবং নীরব ভাই প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল। তার কিছুদিন পর মহানগর কমিটি আবার ভেঙে আমাকে মহানগর যুব দলের সেক্রেটারি করেছিলেন। সেই সময় নীরব ভাই এবং টুকু ভাই দায়িত্বে ছিলেন যুবদল কেন্দ্রের। তার কিছুদিন পরে আবার আমাকে টুকু ভাই এবং আমাদের মুন্না ভাই তারা দায়িত্ব পাওয়ার পর আমাকে বিভাগের দায়িত্ব দিয়েছেন, রাজশাহী বিভাগের যুবদলের। পর্যায়ক্রমে রাজনীতিতে আমি আরেকটি স্মরণীয় বলি আপনাকে, আমি সমস্ত মামলা 13 সালের একটি ঘটনা, আমাদের মিথ্যা সিদ্ধার্থ হত্যা মামলা, একটা আলোচিত মামলা আপনি জানেন, রাজশাহীতে নিজেরাই বাস্ট করে, নিজেরাই বোমাবাজি করে, পুলিশ নিজেরাই হত্যা করে দিয়েছে। এমন একটা মানে নগণ্য তারা কালচার শুরু করেছিল। এত নিচে নেমে গেছিল সরকার যে তারা কোন প্রক্রিয়াতে আমাদেরকে ফাঁসাবে, প্রশাসনের লোককে মেরে ফেলতো, তাদের দ্বিধা বন্ধ হয় নাই। তারই ধারাবাহিকতায় কিন্তু আমাদের এই সিটি কলেজের সামনে লোকনাথ স্কুলের এখানে আমার বাসার পাশে আমরা মিছিল হয়ে আসবো, ঠিক সেই মুহূর্তেই আমরা বিকট একটা শব্দ শুনলাম। সেই শব্দে দেখছি, এসে শুনছি যে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ মারা গেছে। আমাদেরকে সবাইকে এমনভাবে খোঁজাখুঁজি, আমার বাসার গেট সেই সময় ভেঙে দিয়েছে। আমার মাকে, বিধবা মাটাকে তাচ্ছিল্য করে গালিগালাজ করেছে। আমার বাড়ির পাশে ছাত্রলীগের সেক্রেটারির বাসা ছিল। প্রশাসনিকভাবে আমরা এত ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি ঢুকতে গেলে মায়ের কাছে কখনো সালাম দিতে পারি নাই, মায়ের কাছে দেখা করতে যেতে পারতাম না। আমার ছোট বাচ্চা আমার বুকে গিয়ে অকথ্য ভাষায় প্রশাসনের লোক গিয়ে তারা এমনভাবে গালিগালাজ করেছে যে আসলে বলার জন্য নাই। আমরা দিনগুলো মনে হলে অনেক কষ্ট লাগে, তবে সবচেয়ে বড় কষ্ট আমরা এই কারণে আরো পাই না যে আমরা যিনার দল করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি সামান্য 3 বছর 3.5 বছর এদেশে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের তিনি যে কাজ করে গেছেন, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া যে কষ্ট করেছেন, আমাদের নেতা তারেক রহমানকে যেভাবে মাজার মেরুদণ্ড হাড় ভেঙে দিয়েছে, আমাদের কোকো সাহেবকে যেভাবে হত্যা করা হয়েছে, সেই তুলনায় আসলে আমরা এত কষ্ট পাই নাই। তিনাদের পরিবার যে কষ্ট পেয়েছে সেই কষ্টটা আমরা পাই নাই। আমাদের তো আসলে হত্যা হয় নাই। হ্যাঁ, আমরা জেল খেটেছি, আমরা দীর্ঘদিন জেলে ছিলাম, জেলে আমরা দেখা করতে পারি নাই, আমাদের সন্তান, আমাদের পরিবার খাওয়ার পাই নাই, কিন্তু আমাদের নেতা তারেক রহমান কিংবা তিনার পরিবার বেগম খালেদা জিয়ার মতো আমরা এত কষ্ট করি নাই। সেই জন্য তিনাদের যে একটা কর্মী হয়ে এই দলের জন্য আমাকে এতগুলো দায়িত্ব দিয়েছে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।
এবং আমি আমাদের নেতা, প্রিয় নেতা, বিএনপির চেয়ারম্যান, আমার অভিভাবক, আমাকে এক সময় এই রাজশাহীতে কিন্তু যুবদল করতে করতে যুবদলের সেক্রেটারি থেকে কিন্তু আমি হঠাৎ করে যুবদল থেকে আমাকে বাদ দিয়ে দিয়েছিলেন। আমার অভিভাবক বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি কিন্তু সমস্ত খোঁজ খবর নিয়ে আমাকে কিন্তু আবারও সুযোগ দিয়েছিলেন যুবদল করার জন্য। তিনি আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন।